সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, এসব করে হাসিনা স্টাইলে মনোযোগ সরানোর চেষ্টা চলছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ঢালাও মামলায় তদন্তে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা ছিল আইজিপি থেকে শুরু করে আইন উপদেষ্টা, এমনকি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও। তবু কেন থামছে না ঢালাও মামলা আর আটক? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় মামলা হলেই আটক প্রসঙ্গ নুসরাত ফারিয়া। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। ব্লকেডে আটকা নগর ভবন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টা। জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 22 মে জামিন শুনানি, বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আইনি প্রতিকারের আশা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবে সরকার, জানালেন গভর্নর। এবং রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকের বোনাস দিতে হবে মাসে, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। আমরা আলোচনা শুরু করতে চাই, প্রথমে রুবিনা ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা দেখেছিলাম গত সেপ্টেম্বরে আইজিপির পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যে প্রচুর মামলা হচ্ছে এবং অনেকেই ভুয়া মামলা করছেন, অর্থ বাণিজ্যের জন্য মামলা করছেন, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। এরপর আমরা একই বিষয় শুনেছি আইন উপদেষ্টার কাছ থেকে এবছরের এপ্রিলে, আবার কদিন আগেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে এরকম করা যাবে না। এরপর আমরা দেখছি যে আজকে নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায়, যেটি তিনি সম্ভবত 200-র পরে তার আসামি নম্বর মানে তালিকায়, তাকে গ্রেফতার করা হলো। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বলছেন মামলা আছে, গ্রেফতার করছে, ছাইরা দিলে তো বলবেন আবার ছেড়ে দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে কি হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো ইন্ডিকেট করছে সরকারের আসলে কোনো কিছুর উপরেই কোনো নিয়ন্ত্রণ নেই, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি আছেন তিনি কথা বলছেন মিডিয়ার সামনে, দেখতে পাচ্ছি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে তিনি তার দায়িত্বশীলতার পরিচয় দেবার চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে ব্যর্থ কোনো উপদেষ্টা যদি বলতে হয় তাহলে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টাই সবচেয়ে ব্যর্থ। বিকজ আমরা অর্থনীতির যিনি দেখছেন সালাউদ্দিন আহমেদ, ওনার পারফরমেন্স আমি বলবো যে মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে যতজন উপদেষ্টা কাজ করছেন তাদের মধ্যে হি ইজ ডুইং দ্য বেস্ট। আর সবচেয়ে খারাপ কাজ করছেন সম্ভবত স্বরাষ্ট্র। আমি নিজে যেহেতু আইনজীবী এবং রেগুলার প্র্যাকটিশনার, আমি হাইকোর্টে রেগুলার প্র্যাকটিস করছি, আমি যেটা দেখতে পাচ্ছি একই ধরনের মামলা, এজাহারটা মোটামুটি জেনারেল কিছু কথা লেখা থাকে, হ্যাঁ, যে আসামিগণ অস্ত্রশস্ত্র লইয়া ঝাঁপাইয়া পড়িলেন, এই ধরনের কিছু জেনারেল কথা লেখা থাকে, এবং কোনো আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো অ্যালিগেশন সেভাবে থাকে না। ইভেন 1, 2, 3, 4 একদম টপ যে আসামিগুলা, তারাও কে কোন কাজ করেছে এটা খুব জরুরি। এফআইআরে এটা একদম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় যে 1 নম্বরের নির্দেশ দিয়েছে, 2 নম্বর অস্ত্র ব্যবহার করেছে, 3 নম্বরের অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, কোন গুলি, একদম ডিটেইলিংয়ে থাকতে হয়। এগুলোর কোনোটাই এই মামলাগুলোতে নাই। তারপরে দেখা যাচ্ছে মামলার আসামি সংখ্যা অনেক, 100, 150, 200 আসামি, এবং তারপরে শুরু হয়েছে অজ্ঞাতনামা। এই সংস্কৃতিটা আমরা আগের সরকারের সময় দেখেছি। আগের সরকার যখন বিএনপির বিরুদ্ধে মামলা দিত, এজাহারের কপিগুলো হুবহু
টোটো থাকতো, জি। একটার সঙ্গে একটা হুবহু এক থাকতো, আর শুধু আসামির নাম পরিবর্তন হতো এবং অজ্ঞাত নামও অনেক হ্যাঁ, 10 থাকতো, জন আসামির নাম দিয়ে বাকি সব সব অজ্ঞাত, অজ্ঞাত, 500 অজ্ঞাত 500 আসামি। অজ্ঞাত, সো দ্যাট এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান ক্যান বি আসামি। এখনো আমরা সেটাই দেখতে পাচ্ছি, এখনো বাণিজ্য সেভাবেই চলছে। কিরকম বাণিজ্য হচ্ছে, পুলিশ এখন অতটা বাণিজ্য করছে কিনা আমি জানি না, তবে স্থানীয় লোকজন ধরুন বলছে যে আপনার সঙ্গে আমার জমির বিরোধ, আপনার নাম আমি দিয়ে দেবো যদি আপনি জমির এটা সুরাহা না করেন, কিংবা কারোর সঙ্গে হয়তো আমার পারিবারিক দ্বন্দ্ব আছে, তার নামটা আমি দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখিয়ে যে আপনার নাম দিয়ে দেবো, না হলে 50,000 টাকা আমাকে দিতে হবে, এভাবে একটা বাণিজ্য চলছে। সো এই কোনো কিছুই এই সরকার, এখন তো 9 মাস কমপ্লিট অলমোস্ট, তাই না? তো এর মধ্যেও তারা বিষয়গুলো কন্ট্রোল করতে পারে নাই। এমন না যে এই সত্যগুলো সরকার জানে না, প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে, প্রতিনিয়ত আমরাও আলোচনা করছি। তো সরকার জানে না বিষয়টি তা না, সরকার জানে, হয় সরকার ইচ্ছা করে বিষয়টি কন্ট্রোল করছে না, আর না হলে সরকার কন্ট্রোল করতে পারছে না। দুটোই কিন্তু সরকারের ব্যর্থতাকেই ইন্ডিকেট করে। আর নুসরাত ফারিয়ার ব্যাপারে একটু দুটো কথা বলতেই হয়। আমি এইমাত্র ওনার ইয়েটা দেখছিলাম, প্রথম আলোতে নিউজ এসছে, নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই আগস্টে কি করেছেন। ওখানে দেখা গেছে উনি একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে, উনি দেশের বাইরে ছিলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তখন কানাডাতে ছিলেন, যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন। তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে, এবং এই মামলাগুলোর পুরো সুবিধাভোগী হবে আওয়ামী লীগ, জানেন? তারা অবলীলায় বলবে, এবং অলরেডি তারা ডেফিনেটলি বলছেও। আন্তর্জাতিক মহলে এটা বলছেও, যে মামলাগুলো ভুয়া, মামলাগুলো মিথ্যা, মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড, এবং মামলাগুলো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে। এবং এই পলিটিক্যাল গেইন পুরোটা কিন্তু আওয়ামী লীগ ক্যাশ করবে। সো এখন যা হচ্ছে, মামলার নামে যা হচ্ছে, এর পুরো দায় এই সরকারকে নিতে হবে। এবং পরবর্তীতে যদি আওয়ামী লীগ দাবি করে যে জুলাই আগস্ট মাসে তারা কিছুই করে নাই, বাংলাদেশে কিছুই ঘটে নাই, এবং যা হয়েছে সবই এই সরকারের মানে ম্যানুফ্যাকচার্ড একটা ফ্যাক্ট, খুব অবাক আমি হব না। আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করতেই পারে এইসব ঘটনা থেকে। আদালতে আজকে যিনি সরকারি প্রসিকিউটর ছিলেন তিনি বলেছেন যে নুসরাত ফারিহা অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং একই সাথে তাকে ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। তো ফ্যাসিস্টের দোসর বলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এই যে ফ্যাসিস্টের দোসর, এই ট্যাগটা এখন যে যত্রতত্র ব্যবহার হচ্ছে, আগে স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকার ট্যাগের মতো, এটা আসলে কতটা ক্ষতি করছে সমাজে? ভীষণ রকম। এবং হাসিনা পালিয়ে গেছে, কিন্তু অনেক হাসিনা বাংলাদেশে রেখে গেছে। সো এখন শুধু শব্দ পরিবর্তন হয়েছে, আগে বলতো রাজাকার শাবক, আগে বলতো রাজাকারের বাচ্চা, আগে বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন হয়েছে সেটা ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। কারো কথা আপনার পছন্দ হলো না, আপনি দুটো মুহূর্ত আপনি চিন্তা করবেন না যে কেন কথাটা বলা হলো। এই ভদ্রলোকের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা কি, উনি গত 15 বছরে কি করেছেন, কিচ্ছু হিসাব করা হবে না। ওনার কথা আপনার পছন্দ হলো না, উনি ফ্যাসিস্টের দালাল। তো এই জিনিসগুলো কি হয়, মানুষ এখন যেটা হয়, কথা বলতে, লিখতে, মনের ভাব প্রকাশ জি। করতে ভীত হয়ে যায়। আগে ভীত হতো রাজাকার ট্যাগিং এর ভয়ে, এখন ভীত হয় এই নব্য ফ্যাসিস্টের দোসর এই ট্যাগিং এর ভয়ে। তো এটা আসলে সমাজে একটা অস্থিরতা তৈরি করে, রাজনীতিতে একটা অচলাবস্থার দিকে নিয়ে যায়, এবং তাই হচ্ছে বাংলাদেশে। জানি, ধন্যবাদ রুমিন আপা আপনাকে। মঞ্জুমা, আপনার কাছে আসতে চাই, যেটা আপা বলছিলেন যে হাসিনা চলে গেছেন, অনেক হাসিনা রেখে গেছেন। নুসরাত ফারিয়ার একটা ভিডিও ইন্টারভিউ ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে যে তিনি যে হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন বায়োপিকে শেখ মুজিবুর রহমানের, সেখানে তার ওই ইন্টারভিউ ছিল এরকম যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নারীর ভেতরে একজন হাসিনা বাস করে। আসলে এই হাসিনা কিভাবে বাস করে এবং সেই হাসিনা বাস করার কোনো প্রমাণ এখনো আমরা পাচ্ছি কিনা? মানে ফ্যাসিজম কি আসলে, হাসিনা যদি ফ্যাসিজমের প্রতিকৃতি হয়? ধন্যবাদ জাফর সাদিক, ব্যারিস্টার রুমিন ফারহান এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে যে আলোচনাটা এসেছে, নুসরাত ফারিয়া একজন আর্টিস্ট, একজন অ্যাক্টর, আমাদের অ্যাক্ট্রেস, আমাদের ইয়েতে আমাদের এই যে শেখ হাসিনা আমাদের দেশটাকে কি পরিমাণ ক্ষতি করেছে, সেটা হচ্ছে আমাদের অভিনয় শিল্পী, আমাদের খেলোয়াড় সবাইকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে, রাজনীতির মধ্যে ঢুকানো খারাপ কিছু না, আমরা তো রাজনীতি করি, রাজনীতি তো জানা, কিন্তু কথা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদেরও সমর্থক বানিয়ে ফেলার যে প্রবণতা, ফলে আমি একটু ভাবছিলাম যে আচ্ছা, নুসরাত ফারিয়া দেশে ছিল না, যেটা আজকে তার উকিলরা বলল যে উনি
9 জুলাই থেকে 14 আগস্ট উনি দেশে ছিলেন না। তো তাহলে তাকে এখানে আসামি ঢুকালো কারা, বা এই মামলাটার বাদী বা কে হয়েছেন? আপনি জানেন হয়তো, এটা ব্যারিস্টার রুমিন আরও ভালো বলতে পারবেন। প্রায় আমরা দেখি যে বাদীরা এফিডেভিট দিচ্ছে যে আমি এই আসামিকে চিনি না। রাইট। দেখেন, একটা মামলা দুর্বল হওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী ঘটনা তো আর কিছু ঘটতে পারে না। বাদী যেখানে এফিডেভিট দিয়ে দিচ্ছে যে এই আসামিকে আমি চিনিই না, তাহলে এখন তো জানতে ইচ্ছে করছে যে এই আসামিটা দিয়েছে কে, মামলাটা আসলে করেছে কে। আমি অবশ্যই নুসরাত ফারিয়াদের যেই মানে ওই যে বলছেন না সবার অন্তরে একটা হাসিনা বাস করে, এই যে একটা মানে রাজনৈতিক এটাকে কি বলবো, যে শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে সুশীল সমাজের লোকেরা থেকে শুরু করে সবাই যে একটা ফ্যাসিবাদকে জয় জয়কার করার একটা প্রবণতা, সেজন্য আমি অবশ্যই নুসরাত ফারিয়াদের মতো শিল্পীদেরকে আমি নিন্দা জানাবো, আমি অপছন্দ করব। কারণ তারা শিল্পী সত্তার বাইরে গিয়ে একটা ফ্যাসিজমের সাপোর্টার হয়ে গিয়েছিলেন এবং সেখানে ভুলে গিয়েছিলেন যে কখনো দিনটা আবার ঘুরে আসতে পারে, কখনো এই আজকে উনি যে কথাটা বলছেন এটার জন্য তাকে লজ্জিত হতে পারে, এটা কখন তারা ভুলে গিয়েছিলেন। কিন্তু তার মানে তো এটা না যে তাকে আমি একটা ফৌজদারি মামলায় আসামি দেখিয়ে দিয়ে দিব। এখন দেখেন এখানে সমস্যাটা কোথায় হয়েছে, সবাই হয়তো ট্রল করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাকে নিয়ে, যে উনি বলছেন যে উনি একটু সহজ সরল টাইপের কথাবার্তা বলেন, যেটা আমরা যেটা বলি যে আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা থাকেন তাদেরকে আসলে কথাবার্তার জায়গায় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কথা তো সত্য যে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটা মামলা আছে। এখন কালকে যখন সে বর্ডার ক্রস করছিল বা ইমিগ্রেশন ক্রস করছিল, তখন তো এটা যৌক্তিক ব্যাপার যে তার বিরুদ্ধে মামলা আসবে। আর নুসরাত ফারিয়া তো একজন ফেমাস পরিচিত মুখ, এবং আপনি যদি বলেন যে হাসিনা পালিয়ে গেছে, তাকে দ্বিতীয় হাসিনাও বলা যেতে পারে, যেহেতু সে হাসিনা চরিত্রে অভিনয় করেছে। অভিনয় করাটা অন্যায় না, কারণ আরও অনেকেই তো অভিনয় করেছেন। তিশার ব্যাপারে কথা আসছে যে তিশাও তো অভিনয় করেছেন। আজকে একজন একটা মজার কথা বললো যে ওই ছবিতে যারা রাজাকারের অভিনয় করেছে তারা বেঁচে গেছে, জায়েদ খান টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছে, তাদের ব্যাপারে কারো কোনো ক্ষোভ নাই। তো যাই হোক, এখন জায়েদ খান হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের সময় সবচেয়ে সুবিধাভোগী নায়ক নামের একজন মানুষ, যিনি আসলে নায়ক কিনা সেটা মানুষ বলবে। রাইট। তো এখন কথা হচ্ছে যে মানে এই যে ওনার জায়গা থেকে উনি যেটা বলছেন যে মামলা আছে, এখন একজন মামলা আছে যার ওয়ারেন্ট আছে, তাকে যদি আমরা এখন ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিই, তাহলে তো আপনারা বলবেন যে সে পালাই গেল কীভাবে, সে চলে গেল কীভাবে। এটারও একটা কথা আছে, নাই যে তা না। প্রসঙ্গ হচ্ছে আরও আগের জায়গায়, যে এই ধরনের মামলাগুলোর ব্যাপারে যেখানে গভর্নমেন্ট বলছে, যেখানে আমি নিজেও শুনেছি আইন উপদেষ্টার পক্ষ থেকে, আমি একটা অনুষ্ঠানে উনিও ছিলেন আমিও ছিলাম, উনি বলেছেন যে যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যেখানে বাদী এফিডেভিট দিচ্ছে যে আমি চিনি না এই আসামিকে, তো বাদীকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত যে কে তোমাকে এই আসামি ঢুকালো এখানে। এক্ষেত্রে কিন্তু আমরা একটা জায়গায় পুলিশের বক্তব্য শুনেছি। পুলিশের বক্তব্য হচ্ছে বাদীরা এত আসামিকে নাই চিনতে পারে, সেখানে আমরা যদি তাদের নাম বলে দেই কিংবা এরকম কিছু একটা সামথিং, বাদী সব আসামিকে চিনতে হবে, শর্ত নেই। হ্যাঁ ঠিক আছে, এখন চিনবে না, বাদী হয়তো বলবে যে আমি চিনি না, কিন্তু ঠিক আছে বাদী বলছে আমি জানি না, আমাকে আমার অজান্তে নাম ঢোকানো হয়েছে। এই কথাটা আমি ওই প্রসঙ্গটা বলছি। এখানে রুমিন ফারহানা একজন বিএনপির নেত্রী, তারপর আমি বলছি এই অভিযোগটা কিন্তু বিএনপির দিকে যায়। কেন যায়? যে যারা বলছে যে আপনার এই মামলাগুলো দিচ্ছে কারা, মানে আমার নিজের এলাকায় আমি জানি, আমার এলাকায় দেখা গেল যে মানে বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হয়েছে। কথা বুঝছেন? জি, এরকম ঘটনা আছে। উনি তো নির্বাচনী এলাকায় যান, উনি আরো ভালো বলতে পারবেন। ইভেন জামাতের লোকেরাও একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলায়। অর্থাৎ কার বিরুদ্ধে, যে উনি যেটা বললেন যে জমির ব্যাপার আছে, কারো বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধ আছে, এটা দিয়েছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই দায় কিন্তু এই সরকারের উপরে আসবে, যেহেতু ওনারাই বলেছেন যে প্রচুর মিথ্যা মামলা হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, এবং ওনারাই বলেছেন যে যারা এই মিথ্যা মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং দেখেন এই মামলাগুলো কিন্তু খুবই দুর্বল মামলা। ওই যে উনি বলেছেন যে কপি পেস্ট করা হয়েছে, আমি দুই একটা মামলার আর্জি দেখেছি, এটা আপনার যখন ট্রায়ালে যাবে এই মামলা টিকবেই না। তাহলে আমরা কিসের ভিত্তিতে, আমরা যখন বিচার চাচ্ছি, আমরা কিসের ভিত্তিতে বিচার চাইবো? আমি কিন্তু একটা মামলার সাক্ষী। আপনার 5ই মে যে ঘটনাটা ঘটেছিল 2013 সালে, ওই মামলার আমি কিন্তু সাক্ষী। আমাকে যিনি উনি আমাকে বললেন যে আপনার সাক্ষ্যটা দেন। আমি সাক্ষ্যটা লিখিতভাবে দিয়েছি। উনি আমাকে এত গ্রেটফুল হয়েছেন, বলছেন আপনার মতো এত ডিটেইলিং সাক্ষী আমরা আর পাই নাই। কারণ হয়েছে কি, সাক্ষীও দিতে চাচ্ছে না লোকেরা।
আর সাক্ষীরাও মানে মানে অ্যাপিয়ার করতে চায় না, তাহলে আপনি বিচার করবেন কিসের ভিত্তিতে? এই জন্য আমাদের এখানে যে আমরা যে বিচার চাই, বিচারের জায়গাটা চাই, সেটাও কিন্তু একটা সহযোগিতার একটা অভাব আছে সব জায়গায়। তো এই সার্বিক বিষয় মিলিয়ে আমি যেটা দেখছি যে এখানের ভেতরে একটা সিরিয়াস একটা মানে তদন্ত হওয়া দরকার, যে এই মামলাগুলো নিয়ে একটা কমিটি করা যেতে পারে বা একটা মামলাগুলো পর্যালোচনা করা যেতে পারে, এবং যে সমস্ত ভুল মামলা হয়েছে জি। এগুলো বাতিল করে একটা পিওর সঠিক সেটা নিয়েও কিন্তু আইন উপদেষ্টা বলেছিলেন এরকম কার্যক্রম চলছে, কিন্তু একটা সঠিক প্রসেসে মামলাগুলো হওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই যে অভিনয়ী শিল্পীদের, হ্যাঁ, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যদি ফ্যাসিবাদকে সাহায্য করার, ফ্যাসিবাদকে সমর্থন করার যদি কোনো আইনিগত মামলা হয়, আমি সেটাকে সমর্থন করব। কিন্তু মানে তাদের বিরুদ্ধে যদি আপনি যে সমস্ত মামলাগুলো হয়েছে ফৌজদারি এবং কেউ ছিলেন না, তাহলে তো এই মামলাটা টিকবে না, দুর্বল হয়ে যাবে, এবং সত্য বেনিফিট পাবে তারা অন্যদিকে। বাট আমার কথা হচ্ছে, আমরা অবশ্যই ফ্যাসিবাদের বিচার চাইব, কিন্তু কোনো নির্দোষ লোকের বিচার, কোনো নির্দোষ লোক হয়রানির শিকার হোক, সেটা তো আমরা চাইবো না। আর যার যেটা অপরাধ, সেটার জন্য তাকে দোষী করতে হবে। যে সমস্ত আপনার সাংবাদিকেরা, যে সমস্ত লেখকরা তাদের লেখা দিয়ে, সাংবাদিকতা দিয়ে ফ্যাসিবাদকে এখানে দৃঢ়তার সাথে মানে মানে কি বলা যায় যে উৎসাহিত করেছেন, ওই পর্যায়ের শাস্তি বিচার তাদের হতে হবে। কিন্তু তাদেরকে যদি আপনি গাড়ি ভাঙচুরের মামলা দেন, জি। তাদেরকে যদি আপনি পকেট মারের মামলা দেন, ছাগল চোরের মামলা দেন, বা ভ্যানিটি ব্যাগ চোরের মামলা দেন, তাহলে তো সে মামলায় মানে কোনো লাভ হবে না আমাদের। তো এই জায়গাগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম যে সরকারের উচিত এ ব্যাপারে একটা স্পষ্ট এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া, না হয় এই ধরনের ঘটনা আরও ঘটবে এবং ভাবমূর্তি নষ্ট হবে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। আমরা কিন্তু রুমিন আপা, আমরা এর আগে দেখেছি আইভি রহমানকে আটক করার নিয়ে এক ধরনের নাটক হয়েছে, এবং সেখানে আইভি রহমান তার বাসাতেই ছিলেন, তার ভাই মারা গেছেন কয়েকদিন আগে, সেই দাবিও তিনি করছিলেন, তার বিরুদ্ধে 5টা মামলা করা হয়েছে। তো এই যে আইভি রহমানের মামলাটা কিংবা তাকে যে আটক করা হলো, এটি নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আইভি রহমান গত 15 বছর শামীম ওসমানের বিরুদ্ধে এককভাবে দলের ভেতর এবং দলের বাইরে উনি লড়াই করে গেছেন, এবং আমরা দেখেছি যে আরো তো অনেক নেতা আটক হয়েছেন, কিন্তু কারো আটকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বের হয়ে এসে তাদের নেতাকে পাহারা দিয়েছে। এটা বোধহয়, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমার চোখে পড়ে নাই। আমি একমাত্র আইভি রহমানের ব্যাপারে দেখলাম যে সকলেই মানে তার নেতাকর্মী যারা আছে তারা সকল ভয় তুচ্ছ করে কিন্তু তাকে প্রোটেক্ট করতে গেছে, এবং আমি পুলিশকেও সাধুবাদ জানাই। পুলিশ কিন্তু ওয়েট করেছে, রাতে অ্যারেস্ট করতে গিয়েছিল, রাতে 6 অ্যারেস্ট ঘন্টা পর। করেনি, বাইরে ছিল। এই সম্মানটা আমি আব্বাদের সময় দেখতাম, যখন আব্বাকে অ্যারেস্ট করতে আসতো রাতে, আব্বা কখনো রাতে বের হতেন না, উনি ফজরের নামাজ পড়ে তারপরে বের হবেন। সো পুলিশকে ভোর 5টা পর্যন্ত আমাদের বাসা ঘেরাও করে পুলিশ ওয়েট করতো। একই জিনিস আমি এত বছর পর আইভিকে দেখতাম, কারণ আইভি রহমানের দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখতাম যে রাত কি আর দিন কি, সাদা মাইক্রোবাস দরজা আসতো, ভেঙে। ধরে নিয়ে চলে যেত। যাই হোক, আমাদেরকে রাত 2টায় নিয়ে দিয়ে 2টার সময় নিয়ে গেছে। ঘুম থেকে উঠে নিয়ে তো গেছে। এত পুরনো, যেটা বাবার আমলে আমি যে সংস্কৃতি দেখেছি, সেটা এত বছর পর আমি দেখলাম। পুলিশকে আমি ডেফিনেটলি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, পুলিশ ওয়েট করেছে। কিন্তু দেখুন, আইভিকে কখন ধরা হলো? আইভি তার বাসায়, আইভি তার এলাকায়, আইভি পালায়নি, আইভি কোথাও যায়নি, এবং ইভেন তার মেয়রের কার্যাবলী ওনাকে সে অফিসও নেই করেছে। তারপরে যখন তার উপর নির্দেশনা এসছে, তারপরে সে বোধহয় মেয়র অফিস থেকে সরেছে। সো আইভি রহমানের ঘটনাটি সামনে আসলো যখন আব্দুল হামিদ, যিনি সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগের কাছ শ্যালক থেকে সহ, নিয়ে, জি, শ্যালক সন্তান সহ, সহ। উনি সুন্দর মতন ইমিগ্রেশন ক্রস করে চলে গেলেন, এবং সরকারের কি যুক্ত, উনি লুঙ্গি আর মাস্ক পরে পরা গেছেন। ছিলেন। ওনার পাসপোর্ট নাম্বার, ওনার আইডেন্টিফিকেশন, এটা কি লুঙ্গি আর মাস্কে আটকানো? উনি কি কোনো যদু মধু এরকম কেউ? তা তো নন। এবং ওনাকে এই বর্ডার পার করবার জন্য দায়ী করা হলো একজন এএসপি র্যাঙ্কের অফিসারকে, ওনার এলাকার এএসপির কি কোনো রকম কোনো সংশ্লিষ্টতা আছে? মানে দেখেন, অন্যায়ের ওপরে অন্যায়। সিনা চুরির সাথে আবার, মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি। তো অন্যায়ের উপর অন্যায় এএসপি কে, অথচ রিপোর্ট দেখলাম নেত্র নিউজের যে এনএসআই এবং ডিজিএফআই এর বোধহয় 2জন কর্মকর্তা তার ক্লিয়ারেন্স দিয়েছে, এবং তাদের আইডেন্টিটি নাম্বারও কিন্তু নেত্র নিউজ দিয়ে দিয়েছে, মানে কিছু ডিজিট ফাঁকা রেখে দিয়ে দিয়েছে।
সো যেই খবরটা একজন গণমাধ্যম কর্মীর কাছে চলে গেল, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তাদের কাছে গেল, এই খবরটা কি সরকারের কাছে নাই? আছে। কিন্তু এই সরকারটি না, আমি মানে অযোগ্য বললেও এটাকে কম বলা হয়। সরকারের কি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই যে যারা এই কাজগুলো করছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই এরকম কোনো কিছু? রকম কোনো নিয়ন্ত্রণ নেই। এবং এই যে মামলাগুলো আপনি দেখবেন ম্যাক্সিমাম মামলা খুনের মামলা, কিন্তু সবচেয়ে হিনিয়াস ক্রাইম হচ্ছে জি। হত্যা। এবং হত্যা মামলায় প্রতিটা পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর থেকে শুরু করে একেবারে লাস্ট পেপারটা পর্যন্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা খুনের ঘটনা যখন ঘটে, তার সঙ্গে সঙ্গে কি কি হয়ে যায়, একটা এফআইআর হয়ে যায়। জি। এফআইআর এর পর জব্দ তালিকা তৈরি করে ফেলে, তারপরে আপনার ময়না তদন্ত রিপোর্ট করায় ফেলে, সুরত হালটার সাথে সাথে হয়ে যায়। এই 4টা পেপারের উপর ভিত্তি করে মূলত কিন্তু একটা খুনের মামলা দাঁড়ায়। এবং ফৌজদারি যে কোনো অপরাধ, সেটা খুন, চুরি, হোয়াট এভার, বিয়ন্ড রিজনেবল ডাউট আপনাকে প্রমাণ করতে হয়। অর্থাৎ প্রমাণের ভারটা কিন্তু অনেক বেশি। ন্যূনতম কোনো সন্দেহ যদি থাকে, আপনাকে কিন্তু খালাস দিতে হবে। 1, 2 হলো বলা হয় যে 10 জন দোষী ছাড়া পেয়ে যাক। এমনকি সর্বশেষ আসিয়া হত্যা মামলাতে আমরা দেখলাম একদম যে একদম 3 জন সহযোগিতা যাদের করা তাদেরকে খালাস খালাস দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হচ্ছে। বলা হয় 10 জন আসামি মানে অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। এটা জুরিসপ্রুডেন্সের একদম ভেরি আবার আপনি বেসিক আব্দুল কথা। হামিদের প্রস্তাব নিয়ে বলছিলেন, সাথে আইবি রহমানকে নিয়ে। হ্যাঁ, তো এখন এই জায়গাটা তাহলে দেখেন, আইভি রহমানকে আপনি গ্রেফতার করলেন। হ্যাঁ, আপনি হয়তো কিছু সাথে সাথে কিছু মানুষের পপুলার সাপোর্ট, অল্প কিছু মানুষের, ফেসবুকে যারা তাদের সকল প্রকাশ করে অনুভূতি, তাদের কয়েকজনের সাপোর্ট পেলেন। কিন্তু সমাজের যারা চিন্তাশীল মানুষ, যারা বোঝে, তারা কিন্তু কেউ বিষয়টিকে আজকে সমর্থন হাসান করে নাই। আব্দুল্লাহ কিন্তু এটি বলেছে যে এই সব ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার মতো মনোযোগ সরানোর চেষ্টা চলছে। দৃষ্টি সরানোর একটা চেষ্টা আমি লক্ষ্য করছি। দেখেন, এফিডেভিট বাণিজ্য নিয়ে আমার ভাই বলছিলেন, একদম আমি একমত। হ্যাঁ, অনেকেই এই বাণিজ্য করছে এবং সেই সঙ্গে বাদীও কিন্তু বাণিজ্য করছে। সত্য। আমি এরকমও দেখছি বাদীও পয়সা প্রচুর নিচ্ছে। বাণিজ্য করছে। আপনি বাদীকে দিয়ে যে ওই কাগজটা আনবেন, মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকার বাণিজ্য এখানে হয়। আমি এখন জেনে বলছি, এই কাগজটা আনতে একজন বাদী সত্য। 50 থেকে 1 লাখ টাকা নেয়। আর বাদীকে যদি আদালতে আপনার হাজির করতে হয়, যে বাদী আদালতে দাঁড়িয়ে বলবে আমি আসামিকে চিনি না, ভুল করে আসামির নাম গেছে, বাদীকে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে আপনাকে। এটা কেসের গ্র্যাভিটির উপর নির্ভর করে, আপনি কয় নম্বর আসামি তার উপর নির্ভর করে, আপনি কতটা হেভিওয়েট আসামি তার উপর নির্ভর করে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই বাণিজ্য বা এই মামলা নিয়ে এই যে 9-6 খেলাটা খেলতে দিল না 9 মাস ধরে, এটার পুরো ভোগান্তিটাই জাতিকে কিন্তু ভুগতে হবে। এবং একটা সময় আওয়ামী লীগ কিন্তু খুব গলার জোরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগকে আপনি খুব মানে যদি মনে করে থাকেন যে খুব মানে তারা ভ্যানিশ হয়ে গেছে, তারা ময়দান থেকে নাই হয়ে গেছে, তাহলে ভুল হবে। 15 বছর তারা আমলা, শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, জুডিশিয়ারি, খেলোয়াড়, ব্যবসায়ী সকলকে এক কেন্দ্রে এনে আওয়ামী বানিয়ে ফেলতে পেরেছিল। এটাকে খুব তুচ্ছ করে দেখবার কিছু নাই। আজ থেকে 10 বছর পরে তারা যদি এই পুরো হিস্ট্রিটাকে একযোগে narrative অস্বীকার তৈরি করে, করে। ন্যারেটিভ তৈরি করে, ওটা কাউন্টার করতে খবর হয়ে যাবে। তো আজকের এই মামলাগুলো দারুণ ভিত্তি হতে পারতো, কারণ আওয়ামী লীগ তো ভয়াবহ নৃশংসতা করছে, শুধু জুলাই আগস্ট না তো, পুরো গত 16 বছর। 15-16 বছর। সো এই সময়টাকে না আমরাই ধ্বংস করলাম। তাদের এভিডেন্সগুলো, তাদের বিরুদ্ধে যে সত্যিকার মামলা হতে পারতো না করে, পুরো সুযোগটাকে আমরা নষ্ট জানি, করলাম। ধন্যবাদ রুমিনাপা। মঞ্জু ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আজকে বিএনপি নেতা এবং আরো বেশ কয়েকজন নেতারা তারা একসাথেই বলেছেন যে এই সরকার আসলে সবকিছু কেমন যেন একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিণতি ভালো নাও হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের কাছ থেকে এরকম কথা এসছে। এবং আরেকটা ঘটনা ঘটছে যে ইশরাকের যে মেয়র ইশরাক আহমেদ, আপনার দক্ষিণের মেয়রের পদ নিয়ে যে ইটা চলছে, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপর চড়াও হয়েছে ইশরাকের সমর্থকরা এবং বলা হয়েছে আগামীকালকের মধ্যে যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে গণভবন কিংবা যমুনা অভিমুখে, গণভবন তো না, যমুনা অভিমুখে লং মার্চের হুমকিও আছে। এই বিষয়গুলো কি সরকার কিভাবে ডিল করছে? সরকার কি এগুলো আসলেই কোনোভাবে সমাধান করতে পারছে? আমি আগের কথা ধরে একটু বলি, মানে আইভির মানে আর ইয়ার প্রসঙ্গটা, আমাদের যে আব্দুল হামিদের প্রসঙ্গটা। প্রথম কথা হচ্ছে, আইভি তো একটা মহা অন্যায় করেছে।
সেটা হচ্ছে সে শেখ হাসিনার পথ অনুসরণ করে নাই। শেখ হাসিনা পালায় গেল, তো তার কর্মী হিসেবে তো আইভিরও পালিয়ে যাওয়া উচিত ছিল। শামীম ওসমানও পালিয়ে গেছে দুদিন হ্যাঁ, আগে। শামীম ওসমান পালিয়ে গেছে, সুতরাং আইভির এই অপরাধের শাস্তি আইভিকে তো পেতে হবে, যে দলের নেত্রীর আনুগত্য করে না যে, তো এটা দিয়ে হয়তো সেটাও একটা শাস্তি তাকে পেতে হয়েছে। কারণ আমরা তো বুঝছি না এই সরকারের অষ্টে পৃষ্ঠে শেখ হাসিনার প্রেতাত্মা আবার ভর করছে কিনা ইনডাইরেক্টলি। আর যে কথাটা এখানে এসেছে যে আব্দুল হামিদের যাওয়ার পেছনে আসলে ডিজিএফআইএনএসআইয়ের কথাটা আসছে, কিন্তু আসলে তো ইমিগ্রেশনের মূল দায়িত্বটা হচ্ছে এসবির, পুলিশের। এবং আপনার মনে থাকার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমি যদি মানে এইটার উৎস বের করে বিচার করতে না পারি তাহলে আমি কিন্তু পদত্যাগ করবো। উনি একটা টাইম বাইন্ডিংও দিয়েছিলেন, জি। কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু চাপা পড়ে গেছে নানা কারণে। তো সুতরাং এটা আমি মনে করি যে অবশ্যই এটা আসা উচিত, এই তদন্তটা, যে উনি লুঙ্গি পরে গেছেন কি করে গেছেন তা না, উনি কিন্তু প্রোটোকল নিয়ে গেছেন, একদম ফুল প্রোটোকল অ্যাভেল করে কিন্তু উনি ইমিগ্রেশন ক্রস করেছেন এবং ফ্লাইটে উঠেছেন। যাই হোক, আপনি যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে একটা বিপদের আশঙ্কা বা পরিণতি ভালো হবে না, এই ধরনের একটা কথা আমরা শুনলাম। এখন কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে না কেন? এখন পর্যন্ত তো ডিসেম্বরে নির্বাচন হবে না এই ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি। আমরা যেটা পাচ্ছি ডিসেম্বর টু জুন, এবং এটা রিপিটেডলি এই আলোচনাগুলো হচ্ছে। আমরা মনে করি যে যে কোনো একটা জিনিসের যখন রাজনৈতিক ব্যবস্থাপনা যখন একটু তুঙ্গে থাকে, তখন আসলে এই ধরনের পাল্টাপাল্টি না বলে একটা সমঝোতার জায়গায় আসতে হয়। এবং সমঝোতার জায়গাটা আমি খুব সহজ আমি বুঝি না, যে এই ছোট বিষয়টাকে নিয়ে, ছোট এই অর্থে বলছি, কারণ এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে সরকার বলছে যে তার যদি ছোট সংস্কার হয় তাহলে সে ডিসেম্বর ইলেকশন দেবে। তো ওয়েল, আমরা সবাই মিলে যদি বলি হ্যাঁ আমরা ছোট সংস্কার চাই, তাহলে তো ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। আর সরকার যদি বলে যে না আমি ছোট সংস্কার করব না, আমি বড় সংস্কার করব, সুতরাং আপনারা আসেন, আপনারা আমাদের সাথে জুনের সাথে একমত হন, তাহলে উনি ডাকুক আমাদেরকে, উনি সবাইকে বলুক। অসুবিধাটা কোথায় বলেন? সরকার তো বলেছে ছোট সংস্কার হলে, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। আর আমরা যদি বলি ছোট সংস্কারে আমরা খুশি, তাহলে ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। বিএনপিরও এত আলটিমেটাম দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না। আর যদি সরকার বলে যে ভাই ছোট সংস্কার না, আমরা মনে করছি আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা যেই ঐকমত্য কমিশনে এসেছেন আপনারা আসলে বিশদ সংস্কার চান, তাহলে বিশদ সংস্কার চাইলে আমরা তখন এটা জুনে হবে না জুলাইতে হবে, নাকি আরও আগে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন, এই যে আপনি বললেন ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে, আমি আস্তে আস্তে আপনার এই নিউজগুলো দেখলাম। সত্যিকার আমি কালকেও দেখেছি বিএনপির একটা বিশাল মিছিল হয়েছে। আসিফ মাহমুদ কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, প্রায় 9-10টা কারণ উনি উল্লেখ করেছেন, এবং সেখানেও কিছু আমি দেখলাম যে এখানটা জটিলতা তৈরি হয়েছে। জটিলতা আইনগত, কারণ এখানে সিটি কর্পোরেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় সরকার পরিষদের আন্ডারে, স্থানীয় সরকার বিভাগের অধীনে, কিন্তু নির্বাচনটা করে হচ্ছে নির্বাচন কমিশন। এখানে স্থানীয় সরকার বিভাগের সাথে নির্বাচন কমিশন একটা বিরোধ তৈরি হয়েছে। বিরোধটা কি? কারণ নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে তিনি আপিল করেন নাই, যখন আদালতে তারা হেরে গেছে তারা আপিল করেন নাই। এবং আসিফ মাহমুদ ভূঁইয়া বলছেন যে এই জায়গায় নির্বাচন ট্রাইব্যুনাল যে কাজটা করেছে, তিনি এক ধরনের দ্বিমুখী নির্বাচনী ফলাফল দিয়েছেন, অর্থাৎ উনি নির্বাচন কমিশনের এই ফলাফলটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন। এখন কথা হচ্ছে যে এটাই কি কথা, না এর অন্তরালে কোনো কথা আছে? বিএনপি যেটাকে ব্লেম করছে যে এটার অন্তরালে একটা কথা আছে। আজকে কিন্তু এই প্রথম আমি দেখলাম ইশাক সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন, মেয়র ফেওর দরকার না, আমি আসলে তাদের মুখোশ খুলতে উনি চাইছি। মুখোশ খুলতে যাচ্ছেন। তো এই যে বিতর্কগুলো হচ্ছে, এই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আমরা সঠিক তথ্যটা জানতে পারছি। প্রথমত হচ্ছে যে এই নির্বাচনকে বিএনপি কিন্তু ডিনাই করেছে, কিন্তু ডিনাই করে একটা নির্বাচনে আবার যখন উনি মেয়র হতে চান, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, এটা নিয়ে একটা বিভেদ তৈরি হয়, এটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হওয়ার চট্টগ্রামে তো অলরেডি সুযোগ ডাক্তার থাকে। শাহাদাত হয়েছেন। ডাক্তার শাহাদাত হয়েছেন, এবং কালকে আমি একটা টক শোতে বিএনপির একজন নেতার সাথে ছিলাম, উনি বলেছেন যে এটা আমরা দলীয়ভাবে এখনো আমরা কিছু বলি নাই, এটা একজন প্রার্থী হিসেবে ইশাক নিজেই এই মানে বিষয়গুলোকে ফেস করছে। কিন্তু দলীয়ভাবে তো আজকে সালাউদ্দিন আহমেদ বলেই দিলেন। আজকে দলীয়ভাবে প্রথম দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে এটা মানে উনিও ইশাকের পক্ষে পজিশন নিয়েছেন। এখন একটা জিনিস হচ্ছে আইনগত ব্যাপার, আর একটা জিনিস হচ্ছে নীতিগত ব্যাপার। নীতিগত জায়গায় এটা সত্য যে এই প্রশ্নটা আপনাকে সবাই করবে যে আপনি যে নির্বাচনটাকে প্রত্যাখ্যান অবৈধ করেছেন, বলেছেন, যে জি। নির্বাচনটাকে আপনি
অবৈধ বলেছেন বা যে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন, সেই নির্বাচনে বিজয়ী হয়ে আপনি বসবেন কিনা। ইশরাকের প্রথম পজিশন ছিল কিন্তু যে উনি বলেছিলেন আমি এতটুকুতে বিজয়ী হয়েছি, যে আমার বিরুদ্ধে যে একটা অন্যায় হয়েছে এটা হয়েছে, কিন্তু আমি বসবো কিনা এটা আমি এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। এখন যখন উনি বসতে চাচ্ছেন তখন এই নীতিগত প্রশ্নটা তোলার একটা সুযোগ আসবে। এখন আসেন আরেকটা হচ্ছে আইনগত ব্যাপার। আদালত যখন অর্ডার দিয়েছে, আদালত নিশ্চয়ই এগুলো বিবেচনায় নিয়েছে, আদালত নিশ্চয়ই আমরা যত প্রশ্ন তুলছি এগুলোকে নিশ্চয়ই কগনিজেন্সে নিয়েই তো সেটা রায় দিয়েছে। আদালতের রায় তো শিরোধার্য, ঠিক আছে। এখন এখানে জটিলতাটা হচ্ছে যে রায় দিয়েছে আদালত, নির্বাচন কমিশন এখানে আপিল করে নাই, কিন্তু শপথ পড়ানোর দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার বিভাগের। স্থানীয় সরকার বিভাগ বলছে আইনগত জটিলতা, আমি শপথ পড়াবো না। এখন এখানে ধরেন এখন আলোচনাটা হয়ে গেছে আন্দোলন, ঘেরাও, এবং আমার মনে হয় যে আবার একটা যমুনার সামনে আমরা একটা জনসমাগম দেখতে পাচ্ছি, সেখানে ঠান্ডা পানি আসবে না গরম পানি আসবে। অনেক ধন্যবাদ বন্ধু ভাই। আমি রুমিন আপা আপনার কাছে সর্বশেষ 1 মিনিট একটু জানতে চাই, বিএনপির কাছ থেকে আজকে আমরা যে ধরনের এক ধরনের ঠান্ডা হুমকি শুনলাম, এগুলো কি বিএনপি বাস্তবে পরিণত করার সম্ভাবনা আছে কিনা? দেখুন, একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিএনপি এবং দেশের মানুষ সকলেই জানে যে যদি আজকে না কালকেই নির্বাচন হয়, বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। তো এই দলটি যে গত 9 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সরকারকে সার্বিক সহযোগিতা করেছে এবং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে প্রতিটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সরকারের পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই তো বিএনপি সাধুবাদ পাওয়ার যোগ্য। বিএনপি দেখুন বহুদিন ধরে একটি কথা বলে আসছে, ভাই আমাদেরকে ইলেকশনের একটা রোড ম্যাপ দেন। আর বিষয়টা তো এরকম নয় যে এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে এসছে বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। যদি নির্দিষ্ট মেয়াদের জন্য হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আচ্ছা এই সময়টার পরে নির্বাচন। এখন তো আমরা প্রত্যেকেই অন্ধকারে আছি এবং আমরা যারা নির্বাচন করতে চাই আমাদের নিজেদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেই কারণেই বারবার কিন্তু রোড ম্যাপ চাওয়া হয়েছে এবং বারবার আমরা একটা ধোঁয়াশাপূর্ণ উত্তর পেয়েছি ডিসেম্বর থেকে জুন। এবং গতকালকে ইকোনমিস্টকে বোধহয় গতকালকে বা পরশু প্রধান উপদেষ্টা বলছেন যে এটা ডিসেম্বরে হতে পারে, তবে জুনের পর যাবে না। আপনি দেখেন, নিজেই দেখেন কথাটা 6 মাসের মধ্যে উনি কি সুন্দর দোলনার মতন দুলছেন। ডিসেম্বরে হবে কিন্তু জুনের পর যাবে না। বাংলাদেশে ফেব্রুয়ারির পর কোনো নির্বাচন হওয়ার মতো কি বাস্তব পরিস্থিতি থাকে? তার মানেই হচ্ছে এটা আবারও সেই দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যাওয়া। এমন যদি হতো সরকার অসাধারণ সুশাসন দিতে পারছে, এমন যদি হতো সরকার দারুণ অর্থনৈতিকভাবে সফল হচ্ছে, এমন যদি হতো বিশ্বব্যাংক বলছে না যে আগামীতে 30 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে যাবে, কিংবা বলছে না যে মানে সর্বকালের সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি হবে, সো অন্যান্য ক্ষেত্রে যদি স্বস্তি দিতে পারতো তাহলেও হয়তো এই কথা এত আসতো না। কিন্তু অনেক সরকার তো ধন্যবাদ আসলে জানাচ্ছি পাচ্ছে না সেটা। রুমিন ফারহানা, ডক্টর আপনার মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুজনকে। আমরা প্রত্যাশা করি যে সরকার যেভাবে চলছে আরো ভালোভাবে কিভাবে দেশ চালানো যায় সেই প্রক্রিয়ার দিকেই চিন্তা করবে এবং সেটি নিয়ে আমরা ভাবতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।